পদের বাচালের এর আগে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অবধি পড়ানো হয়েছে। আজকে সপ্তম এবং অষ্টম অধ্যায় দিয়ে ফার্স্ট টার্মের যে সিলেবাসটা রয়েছে সেটা শেষ হবে। সপ্তম অধ্যায়ে বের কর, পড়েছিস? আচ্ছা, সপ্তম অধ্যায়ে বলেছে, দেখ, গ্রামের প্রসন্ন গুরুমশাই বাড়িতে একখানা মুদির দোকান করিতেন। আন্ডারলাইন হবে। তাহলে এখানে আমরা একটা গ্রামের গুরুমশাই অর্থাৎ শিক্ষকের নাম পাচ্ছি, যার নাম হচ্ছে প্রসন্ন। এক মাস্টারির পাশাপাশি বাড়িতে একটা মুদির দোকান রয়েছে, দোকানদারি করে, অর্থাৎ দোকানদার প্লাস গুরুমশাই মানে শিক্ষক, দুটোই একই ব্যক্তি, যার নাম হচ্ছে প্রসন্ন আমরা পেলাম। এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। পাঠশালা হচ্ছে গ্রামীণ বিদ্যালয়। আগে বিদ্যালয় এবং স্কুল কলেজ এত তো উন্নত ছিল না, গ্রামের ছেলেমেয়েরা যেখানে শিক্ষা লাভ করত সেটাই হলো পাঠশালা। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে পাঠশালায় শিক্ষাদানের এক বিশেষ উপকরণের নাম, যেটা কি বেদ, আন্ডারলাইন হবে। এবং বেদ হচ্ছে কি, বেদ হলো শিক্ষকের একটা প্রিয় অস্ত্র। তবে এই বেতের উপর অভিভাবকের বিশ্বাস গুরুমশাইয়ের অপেক্ষা কিছু কম নয়। তার মানে অভিভাবক অর্থাৎ ছেলে মেয়েদের যে বাবা মা গার্জেন যারা, তারা যেইভাবে গুরুমশাইকে বিশ্বাস করেন, ঠিক তেমনি গুরুমশাইয়ের হাতের যে লাঠি অর্থাৎ বেদ, সেটার উপরেও বিশেষ ভরসা রয়েছে যে হ্যাঁ, আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারবে প্রসন্ন গুরুমশাই। পৌষ মাসের দিন বেশ শীত, সেই টাইমে পৌষ মাস হচ্ছে শীতের সময়। তো পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়ে রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিলেন। মা আসিয়া ডাকিল, অপু ওঠো শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে, কেমন সব বই আনা হবে তোমার জন্য, সিলেক্ট। হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে পাঠশালায় দিয়ে আসবেন। উনি বলতে এখানে বাবা, অর্থাৎ অপু সকালবেলা উঠেছে তাড়াতাড়ি করে, আজ অপু পাঠশালায় যাবে, তার বাবার সাথে যাবে এবং সাথে নিয়ে যাবে একটা স্লেট। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রোত্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাইয়া রইল। সদ্য নিদ্রোত্থিত বলতে বোঝায় এই মাত্র ঘুম থেকে উঠে চোখ দুটি মেলে মায়ের দিকে তাকালো পাঠশালার এই নামটা শুনে। কেন তাকালো বলছে, তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদের শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে? ছোটবেলায় আমরা যখন ছিলাম তখন বাবা মা বা বড়রা ভয় দেখাতো, এই বাড়িতে যদি পড়াশোনা না করিস, এত যদি অত্যাচার করিস, তোকে হোস্টেলে পাঠিয়ে দেবো। এবং হোস্টেলের নাম শুনতে গেলে আমরা ভাবতাম বাবা মা ছেড়ে থাকতে হবে এবং সেখানে খাওয়া দাওয়া সেভাবে পাওয়া যাবে না ইত্যাদি। তো যার যেরকম কল্পনা, ভয়ঙ্কর ভয়ঙ্কর কল্পনা ঘটেছে, ঠিক তেমনই আমাদের এই হোস্টেলের মতনই অপু পাঠশালার নাম শুনে ভয় পেত। এবং অপু মনে করতো যারা মার কথা শোনে না, ভাই বোনদের সাথে হচ্ছে সারাক্ষণ মারামারি করে ইত্যাদি, যারা হচ্ছে একদম দুষ্টু প্রকৃতির, তারা পাঠশালাতে পড়ে। কিন্তু সে তো সেইভাবে কিছু অন্যায় টন্যায় করেনি, সে কেন পড়তে যাবে ইত্যাদি। তো খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু, মুখ ধুয়ে নাও, তোমার অনেক করে মুড়ি বেঁধে দেব, এখন পাঠশালায় বসে বসে খেও, এখন ওঠো লক্ষ্মী মানিক আমার। তাহলে এখানে মুড়ি বেঁধে দিব, আন্ডারলাইন হবে, পাঠশালায় বসে বসে খেও, আন্ডারলাইন হবে। তো স্কুলে বিভিন্ন টিফিন আমরা সবাই নিয়ে যাই, তো অপুর পাঠশালায় টিফিন হচ্ছে মুড়ি। অনেকে এখনো স্কুলে মুড়ি নিয়ে যায় এবং মুড়ি খেতেও চায় না। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ই
পরে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রইল, উঠিবার কোনো লক্ষণ দেখাইল না। যা হয় শীতের সময় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যদি থাকা যায় তাহলে একটা অলস ভাব সবার মধ্যেই থাকে। তো অপুর ক্ষেত্রেও সেরকম কোনো ব্যতিক্রম হয়নি। অপু তার উপর শুনেছে আজ তাকে পাঠশালায় যেতে হবে, তাই সে কি করলো, সে এক মায়ের দিকে চেয়ে জিভ বাহির করিয়া চোখ বুঝিয়া, মানে হচ্ছে ওই মরার ভান করে, ঠিক আছে, উঠবার কোনো লক্ষণ দেখালো না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপু বেশি জারিজুরি খাটিল না, যাইতে হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসছি না, দেখো। অর্থাৎ বাবাকে দেখে কিন্তু আমরা সবাই ভয় করি, অপুও কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। যেই বাবার আসার আওয়াজ টের পেয়েছে, তো অপু কি করলো, খুব তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল এবং মায়ের উপর অভিমান করে বলল, দেখো মা, দেখে নিও, এই যে বেরাচ্ছি বাড়ি থেকে, আমি কিন্তু আর ফিরবো না, দেখে নিও। ষাট বাড়ি আসবি নাকি, অর্থাৎ বালাই ষাট। ছোটদের যখন খেলাধুলার সময় বা বিভিন্ন কারণে আঘাত টাঘাত লাগে, মা ঠাকুমা গায়ে হাত দিয়ে ভালোবাসার সুরে বলে বালাই ষাট, অর্থাৎ যে মা ষষ্ঠী সন্তানকে ভালো রাখুক, এটাই বলে। তো ষাট বাড়ি আসবি নাকি, ও কথা বলিতে নাইছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, চিবুক বলতে বোঝায় এই যে থুকনি, এই অংশটা, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তবে দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হলে তোমার কোনো ভয় নেই। ওগো, তুমি গুরু মশাইকে বলে দিও যেন ওকে কিছু বলে না। যা হয়, বাচ্চাদের যখন পড়তে কোথাও পাঠানো হয়, এখনকার অভিভাবকেরা বিশেষ করে এটা বলে থাকে যে ওকে আপনারা মারবেন না, বা ওকে তুমি মারবে না, ওকে একটু বুঝিয়ে শুনিয়ে পড়িও। এরকম অপুর ক্ষেত্রেও হয়েছে। অপু যেহেতু বাচ্চা, ভয়টাই পাচ্ছে, কোনোদিনও পাঠশালায় যায়নি প্রথম দিন, তাই তার গুরু মশাইকে যাতে কড়া ভাব না নিতে হয় সেটারই তার অপুর মা তার বাবাকে এই কথাটা বলে দিচ্ছে। তো পাঠশালায় পৌঁছিবা দিয়া হরিহর বলিল, ছুটি হইবার সময়ে আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাবো, বসে বসে লেখো, গুরু মশাইয়ের কথা শুনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাইয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। ছবিতে দেওয়া আছে, অপু বসে রয়েছে এই ছেলের দলের মধ্যে। তো অপু দেখতে পাচ্ছে যে বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে বিভিন্ন কথা বলছে, অভয় প্রদান করছে, এবং সাথে এও দেখছে কিছুক্ষণ পর ওই যে বাবা বাড়ির পথে যে হাঁটতে শুরু করলো, কিছুক্ষণ পর বাবাকে আর সেখানে দেখা গেল না, অদৃশ্য হয়ে গেল। অকুল সমুদ্র, যেন মনে হচ্ছে সে একাই পড়ে রয়েছে। হ্যাঁ, গুরু মশাইয়ের পাঠশালাতে বাবা মা নেই, কারণ বাবা মা না থাকতে গেলে যে কোনো ছোট ছোট শিশুরা একটু ভয় পায়, খাবড়ে যায়। অকুল সমুদ্র, সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রইল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাইয়া দেখিল গুরুমশাই দোকানের মাচায় বসিয়া দাড়িতে, অর্থাৎ দাড়ি পাল্লাতে সৈন্য লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাই এ বসিয়া নানারূপ কুস্বর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে, অর্থাৎ দুলে 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 পড়ছে। কুস্বর বলতে বোঝায় তীক্ষ্ণ স্বর, জোরে জোরে পড়া। আর চাটাই বলতে বোঝায় আগেকার দিনে তাল পাতার এক বিশেষ আসন সবাই ছোট ছোট ব্যবহার করত, সেটাকে বলা হয়ে থাকে চাটাই। তো আগেকার দিনে তো পাঠশালা বা স্কুল বা বিদ্যালয় যাই বলিস না কেন, সেখানে বেঞ্চ ডেস্ক এগুলোর তো ব্যবস্থা ছিল না এখনকার মতো। তো আগে কিভাবে যেত, সবাই আগে যেত এই চাটাই হাতে করে, বা বাড়ি থেকে হচ্ছে কোনো চট নিয়ে যেত, সেটাই আসন হিসাবে তারা ব্যবহার করত।
আর বইপত্র বলতে তারা বগলের তলাতে বইপত্র নিয়ে যেত 1 নাম্বার, আর না হলে এখন যেরকম ফেন্সি ব্যাগ বেরিয়েছে ব্যাগের বদলে তারা টিনের বাক্সের মধ্যে বইপত্র নিয়ে যেত। বুঝা গেছে? তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে 5 তারির তালপাতা মুখে পুড়িয়া চিবাইতেছে। অর্থাৎ তাল চাটাইটা তো কি তালপাতা দিয়ে তৈরি, এখনই বললাম। সেই পাশ থেকে কি ছিটছে, এক পাশ থেকে হচ্ছে ওই বাচ্চা তো, তাই এক পাশ থেকে ওই তালপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখের মধ্যে পুড়ছে, আর ওটাই অপু তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের আব্বাগুলো। আর একটা বড় ছেলে ও কি করছে, তাহার গালে একটা আঁচিল সে দোকানের মাচার নিচে চাইয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে 2 জন ছেলে বসিয়া স্লেটে একটা খড় আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেড়া দিলাম। অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তাহার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরুমশাইয়ের দিকে চাইয়া দেখিতেছিল। এদিকে গুরুমশাই প্রসন্নবাবু দোকানের বিভিন্ন জিনিস বিক্রয় করতে ব্যস্ত রয়েছেন এবং একটা মাচা বলতে বোঝায় বাঁশের তৈরি একটা উঁচু অংশ। ছবিতে দেওয়া আছে। তো উঁচু একটা জায়গা, বসার জায়গা, সেটা হলো মাচা। এই মাচাটা আমরা বর্তমানে বসার কাজে ব্যবহার না করলেও যখন জমিতে হচ্ছে কোনো ফসল, বিশেষ করে সিম, লাউ ইত্যাদি যখন ফলায়, তখন কিন্তু মাচা একটা উঁচু জায়গার মতন ব্যবস্থা করে বাঁশ টাস দিয়ে, তাই তো। তো ওই রকমই কোনো একটা উঁচু জায়গাতে বসে প্রসন্নবাবুর দিকে তার ছাত্ররা দেখছে, আর চোখে টেরা চোখে দেখছে। আর খাতার মধ্যে নিজেদের মতন করে কেউ রসগোল্লার ছবি বা বিভিন্ন উদ্ভট কিছু আঁকার চেষ্টা করছে। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না, গুরুমশাই হঠাৎ বলিলেন, এই ফনে অর্থাৎ সেই ছেলেদের মধ্যে একজনের নাম, একটা ছেলের এখানে নাম, এই ফনে। স্লেটে ওসব কি হচ্ছে রে? সম্মুখের সেই ছেলে দুটি, অর্থাৎ সামনের সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল, কিন্তু গুরুমশাইয়ের সেন্য দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সতে ফনের স্লেটটা নিয়ে আয় তো। সতেও হচ্ছে ফনের বন্ধু। গুরুমশাইয়ের সামনে বসে থাকা যে কজন ছেলে স্লেটের মধ্যে বা নিজেদের মতন করে কিছু আঁকার চেষ্টা করছে, তারা ভেবেছিল সেইগুলো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, গুরুমশাই প্রসন্নবাবু দেখতে পাবে না। কিন্তু যেহেতু গুরুমশাই উপরে বসে রয়েছেন এবং সকলের দিকে হচ্ছে সমান দৃষ্টি দিয়েছেন, তাই তার চোখ থেকে তাদের বদমাশিগুলো আড়াল করা সম্ভব হয়নি ছেলেদের পক্ষে। প্রসন্নবাবুর কাছে সেই ছেলেগুলো ধরা পড়ে গিয়েছে যে হিজিবিজি কিছু সব আঁকছে স্লেটের মধ্যে। তো একজন যখন ওই ছাত্রদের মধ্যে ধরা পড়েছে, যার নাম ফোনে, তখনই তার পাশে বসে থাকা সতে ওও কি করছে, নিজের স্লেটের মধ্যে ছবি আঁকাটা ফটাফট করে ঢাকার চেষ্টা করছে। ছোটবেলা কিন্তু ক্লাসে আমরা প্রায় প্রত্যেকেই পড়েছি এরকম, কাটাকুটি হয়তো বসে খেলছি আড়াল করে, বা হয়তো কোনো ড্রয়িং ফ্রয়িং কিছু করছি, আর এদিকে হচ্ছে ক্লাস টিচার বোর্ডের মধ্যে কিছু বোঝাচ্ছেন, কিছু লেখাচ্ছেন, আমরা সেগুলো না লিখে আমরা নিজেদের মতো করে খেলছি বা কিছু করছি। হঠাৎ করে টিচারের নজর পড়ে গেল, এই দেখি খাতাটা দেখি, ব্যাস খাতার মধ্যে অঙ্ক করা নাই বা যেটা করা ছিল সেটা নাই। তারপর উত্তম মধ্যম প্রহার, বাইরে কান ধরে বের করে দেওয়া। এটা প্রায় প্রত্যেকেই সবার সাথে হয়েছে এবং আমার সাথেও হয়েছে অনেকবার। যাই হোক, তো তারপর বলেছে যে সেন্য দৃষ্টি মানে কি শিখলাম তাহলে আমরা? ক্ষীণ দৃষ্টি, ঠিক আছে, একদম তীক্ষ্ণ নজর। তিনি বললেন, এই সতে ফোনের স্লেটটা নিয়ে আয় তো।
তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই বড় আঁচিলওয়ালা ছেলেটা ছো মেরে স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল। এসব কি লাগা হচ্ছে স্লেটে? সতে ধরে নিয়ে আয় তো, দুজনকে কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছো মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মশাইয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। বাচ্চা অপু নিয়ম শৃঙ্খলা কিছু জানে না এবং সে ফিক করে হেসেই ফেলল। সে ফিক করিয়া হাসিয়া ফেলল। পরে খানিকটা হাসি চাপাইয়া রাখিয়া আবার ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরুমশাই বলিলেন, হাসে কে? হাসছ কেন খোকা? এটা কি নাট্যশালা, অর্থাৎ নাটকের জায়গা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি? অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয়ে তার মুখ শুকাইয়া গেল। টিচারদের মধ্যে একটা কমন ডায়লগ রয়েছে। আমরা যদি যখন ক্লাসের মধ্যে কোনো হয়ে হট্টগোল করতাম, এই তোরা কি মাছের বাজার পেয়েছিস? এটা মাছের বাজার, তাই না? তো এইরকমই শিক্ষক মহাশয়, গুরু মহাশয় গাল দিচ্ছে, এটা কি তোমরা নাট্যশালা পেয়েছো? তুই কি নাট্যশালা পেয়েছিস, অর্থাৎ নাটকের জায়গা পেয়েছিস, ইত্যাদি বলে। তো বলেছে কি, নাট্য সতে একখানা থান ইট নিয়ে আয়ত তেঁতুল তলা থেকে বেশ বড় দেখে অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল। তার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটোর জন্য। আসলে তখনকার দিনে একটা বিশেষ এবং কমন শাস্তি ছিল। কিরকম শাস্তি? ধর কোনো ছেলে পড়া পাচ্ছে না, হাতে দুটো ইট দিয়ে দাঁড় করিয়ে দিত, দাঁড়িয়ে থাক 5 মিনিট। তো অপু তো ইটের কথা শুনে ভয় পেয়ে গেছে, ভাববে হয়তো তার দিকে হয়তো ইট ফিট ছুড়ে মারবে ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে তখন জানলো যে না, এটা তার জন্য না, সেটা ওই যে দুটো ছেলে বদমাশি করছিল তাদের জন্য শাস্তি দেওয়ার জন্য আনা হয়েছে। তো বয়স অল্প বলিয়া হোক বা নতুন ভর্তি হোক বলিয়া হোক, গুরুমশাই সেই যাত্রায় তাহাকে রেহাই দিলেন। তো কি কারণে গুরুমশাই সামান্য একটু বকাঝকা করে অপুকে শাস্তি দিল না, সেটা রহস্য থেকে গেল। এবং অপু ভাবলো হয়তোবা তার বয়স কম বা নতুন ভর্তি হয়েছে বলে গুরুমশাই তাকে কিছু বলল না। পাঠশালা বসিত বৈকালে, আন্ডারলাইন হবে। তাহলে কোন সময়ে পাঠশালা বসতো? বিকালবেলা। সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসে, দাগা। তাহলে কটা ছেলে মেয়ে এখানে পড়তে আসে? মাত্র 8-10টা ছেলে মেয়ে। বোঝা যাচ্ছে? সকলের বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নেই। সে বাড়ি হইতে একখানা, দাগা, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে। জীর্ণ বলতে বোঝায় ছেঁড়া। যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছু নাই, চারিদিকে খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। 8-10টি ছেলে মেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া ও নানা রূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। দুলে 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 পড়ার অভ্যাস কিন্তু অনেকেরই রয়েছে এবং তার সাথে সাথে জোরে জোরেও পড়ে। তো এটা একটা কমন ব্যাপার, সবাই মুখস্থ করার জন্য এই স্টাইলে তারা পড়াশোনা করে। তো গুরুমশাই একটা খুঁটিতে হেলান দিয়া একখানা তাল পাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পাকিয়া গিয়াছে। দেখবি কোনো জায়গাতে যদি বাঁশের কোনো একটা খুঁটি থাকে কিনা, সেই জায়গাতে যদি বারবার ধরা হয় বা কেউ হয়তো হেলান দিয়ে বসে, তার মাথার মধ্যে যে তেলটা সেটা লেগে গিয়ে অনেকটা চকচক চকচক করে। তো এক্ষেত্রেও গুরুমশাইয়ের ক্ষেত্রেও যে জায়গাতে বসেছিল এবং তার পিছন দিকের যে বাঁশের যে খুঁটিটা, সেটাও কিন্তু তেল তেল হয়ে গিয়েছিল, মানে চকচকে হয়ে গিয়েছিল একদম। বিকালবেলা প্রায়ই গ্রামের দিনুপালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন, দাদা।
তাহলে বিকালবেলা গুরু মশাইয়ের সাথে কারা কারা গল্প করতে আসে? দিনু পালিত এবং রাজু রায়। তাহলে অদ্ভুত একটা মাস্টার মশাই, সে নিজের দোকান সামলাচ্ছে, পাশে পাঠশালা খুলেছে এবং মাঝে মাঝে তার কাছে গল্প করতে দুজন আসে ওই একই টাইমে। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। ছোট্ট অপু স্বাভাবিকভাবেই এখন পড়ানোর সময় কেউ যদি হঠাৎ করে চলে আসে এবং আমি যদি গল্প পড়ানো শুরু করে দিই তার সাথে, তোরা কি করবি? হা করে আমাদের গল্প শুনবি, তাই তো? এক্ষেত্রে কিন্তু ছোট্ট অপুর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তো রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলিয়াছিল সে গল্প করিতেন। দাদা, তাহলে রাজু রায় কোথায় তামাকের দোকান খুলেছিল? আষাঢ়ুর হাটে। বাণিজ্যে লক্ষ্মীর বাস বলতে বাণিজ্যে বসতে লক্ষ্মী, এটা একটা প্রবাদ রয়েছে। এর অর্থ হলো যারা ব্যবসা বাণিজ্য করে কিনা তাদের ঘরে সবসময় লক্ষ্মীর বাস থাকে। আসলে লক্ষ্মী হচ্ছে চঞ্চলা স্বভাবের, অর্থাৎ অলস ব্যক্তি যারা, তারা যে কাজকর্ম করে না তাদের ঘরে লক্ষ্মী কোনো সময় থাকে না। এই জন্য লক্ষ্মীকে বলা হয়ে থাকে, দেবী লক্ষ্মীকে বলা হয়ে থাকে চঞ্চলা স্বভাবের। লক্ষ্মী দেবী হচ্ছে কর্মঠ মানুষদের পছন্দ করে, যারা কাজকর্ম বেশি করে। এবং কাজকর্ম আগেকার দিনে কারা বেশি করতো জমিদারের তুলনায়? যারা ব্যবসা যারা করতো তারা, যারা দূর দেশে ব্যবসা বাণিজ্য করতে যেত তারা, তাদের কিন্তু প্রচুর ধনসম্পত্তির মালিক ছিল। এই জন্য সেখান থেকে কথাটা এসছে, সংস্কৃতে একটা শব্দ আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, ঠিক আছে? ওটাই হলো কি বাণিজ্যে লক্ষ্মীর বাস। তো অপু অবাক হইয়া এগুলো শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারতখানা কি বাবার সেই দাসু রায়ের পাঁচালীখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া। বাহিরে অন্ধকারে বর্ষা রাতে টিপ টিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই, পেছনের ডোবার ব্যাং ডাকিতেছে, কি সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করিবে। তো বিভিন্ন টাইপের গল্প টল্প শুনেছে। গল্প টল্প শুনে অপু ভাবছে না সে বড় হয়ে কি করবে, না তামাকের দোকানটা খুলবে। যেহেতু ওই যে গল্প শুনছে যে দিনু রায় পালিত এবং রাজু রায়ের কাছে, রাজু রায় হচ্ছে কিভাবে ওই আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলেছিল, শিশু মন কল্পনা করেছে যে না সেও বড় হয়ে ওই ওদের মতন কি করবে, না তামাকের দোকান খুলবে। তো এই গল্প গুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামেরও পাড়ার রাজকৃষ্ণ স্যান্যাল মহাশয় যেদিন আসিতেন, তার মানে এখান থেকে বুঝতে পারলাম পাড়ার রাজকৃষ্ণ স্যান্যাল মহাশয় ওই সেই দিনু পালিত এবং রাজু রায়ের মতন গল্পখোর স্বভাবের একটা মানুষ। এও গল্প করতে ভালোবাসত। এবং যেদিন এই লোকটা আসতো গুরুমশাইয়ের সাথে গল্প করতে, গুরুমশাইয়ের নাম কি? প্রসন্নবাবু, তাই না? প্রসন্নবাবুর সাথে গল্প করতে, সেই সময় বিভিন্ন টাইপের আরো সুন্দর সুন্দর গল্প অপু কিন্তু শুনতে পেত। কিরকম গল্প বলেছে দেখ। স্যান্যাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন, মানে তিনি ঘুরতে টুরতে খুব ভালোবাসতেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্ত হইত না। প্রতি বছরই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দ্বারকা বর্তমানে গুজরাটে রয়েছে এবং শ্রীকৃষ্ণের নগর। শ্রীকৃষ্ণ নিজে এই দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। সাবিত্রী পাহাড় খুব সম্ভবত রাজস্থানে রয়েছে, পুষ্করের আশেপাশে। আর চন্দ্রনাথ হচ্ছে বর্তমানে বাংলাদেশে রয়েছে। চন্দ্রনাথ হচ্ছে বিখ্যাত শিব মন্দির। তো বিভিন্ন জায়গাতে এই স্যান্যাল বাবু তার স্ত্রী এবং পুত্র অর্থাৎ পরিবারের সাথে বিভিন্ন জায়গাতে যায়
এবং ঘোরারও তো একটা খরচ রয়েছে। তো ঘুরতে গিয়ে তিনি এমনভাবে খরচ করতেন, তিনি শেষ পর্যন্ত সর্বশান্ত হয়ে যেতেন, অর্থাৎ তার হাতে কোনো টাকা পয়সা থাকতো না। এই জন্য আয় বুঝে ব্যয় করা উচিত সবসময়। দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া থেলো হুকো টানিতেছেন। থেলো হুকো বলতে কি বোঝায়? বড় হুকো। থেলো হুকো টানিতেছেন, মনে হইতেছে স্যান্যাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সে গেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বুঝি আর নাই, বেশি আর নাই। পৈতৃক চণ্ডী মণ্ডপের শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল দরজায় তালা বন্ধ, বাড়িতে জনপ্রাণীর সারা শব্দ নেই। ব্যাপার কি? দেখা গেল স্যান্যাল মহাশয় সপরিবার বিন্ধ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়েছেন। স্যান্যাল বাবুকে দেখা গেছে যে হঠাৎ তার বাড়ির মধ্যে রয়েছে, আবার কিছুদিন পর দেখা গেছে যে হঠাৎ বাড়ির মধ্যে নেই। তো খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে যে স্যান্যাল বাবু কাউকে না জানিয়ে হয় বিন্ধ্যাচল বা চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে গিয়েছে। বিন্ধ্যাচল রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশে, এবং সেখানে দেবী দুর্গার এক বিখ্যাত মন্দির রয়েছে। মনে করা হয় মহিষাসুর বধের পর দেবী দুর্গা সেই বিন্ধ্যবাসিনী নাম নিয়ে বিন্ধ্যাচলে অবস্থান করছে। অনেকদিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুক ঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই স্যান্যাল মহাশয় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন, এবং লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জল বিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়িতে ঢুকিতেছেন। খুব মজাদার কথা লেখক বলেছেন। স্যান্যাল বাবুকে হঠাৎ গ্রামবাসীরা দেখছে যে কোত্থেকে না ঘুরে ঘুরে দুটা গরুর গাড়িতে চেপে সপরিবারে আসছে, কিন্তু তার বাড়ির যে আশেপাশ, সে বাড়ির আশেপাশগুলো কি হয়েছে, না থাকার দরুন বা না ব্যবহারের দরুন ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে, এবং ঝোপঝাড়ের মধ্যে অন্যতম অর্জুন গাছ এবং জল বিচুটি গাছের জঙ্গলে ভরে গিয়েছে। সেগুলো সাফসাফাই করতে শুরু করে দিয়ে তারপর তারা কি করছে না বাড়ির ভিতর ঢুকছে। ঠিক আছে, তো একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। যখন স্যান্যাল বাবু বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসতেন, তখন হাতে একটা লাঠি নিয়ে দ্রুত গতিতে পাঠশালার দিকে সেই প্রসন্ন বাবুর সাথে গল্প করার জন্য এগিয়ে আসতো। এই যে প্রসন্ন, কিরকম আছো? বেশ জাল পেতে বসেছো দেখছি, কটা মাছ পড়লো? অর্থাৎ প্রসন্ন বাবু তো দোকানে বসে থাকেন, দোকানের পাশাপাশি পাঠশালা চালান, এবং পাঠশালাতে কারা থাকেন না তার শিষ্য অর্থাৎ তার ছাত্ররা থাকে। এখানে ছাত্রদের হচ্ছে মাছের সাথে তুলনা করেছে, মানে জাল পেতে যেমন হচ্ছে একটা জেলে বসে থাকে মাছের জন্য, তেমনি এই গুরুমশাই প্রসন্ন বাবুও সেই জেলের মতন চুপচাপ বসে আছে কখন ছাত্র আসবে বলে। ঠিক আছে, তো নামটা মুখস্থ রত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। বা নামটা এদিকে মুখস্থ করতে দিয়েছে অপুকে, পড়ার মন নাই, আর ওদিক থেকে অপু দেখছে যে আরে বাপরে বাপ স্যান্যাল বাবুর আগমন ঘটেছে, তাহলে এখন জম্পেশ গল্প হবে, গল্প শুনবো মজাদার মজাদার। ওই জন্য আহ্লাদে উজ্জ্বল হয়ে উঠতো, মানে খুব আনন্দ পেত। স্যান্যাল মহাশয় যেখানে তাল পাতার চাটাই টানিয়া বসিয়াছেন, সেদিকে হাতখানেক জমি উৎসাহে আড়াইয়া বসিত। তাহলে স্যান্যাল মহাশয় যেখানে বসতো সেখানে কি করতো না অপু মহা উৎসাহে তার যে আসনটা, সে আসনটা হালকা করে সরিয়ে কাছাকাছি বসার চেষ্টা করতো। কারণ কাছাকাছি বসতে হলে কি হবে, ভালো মতন শুনতে হবে তাদের গল্প, ভালো বুঝতে পারবে ইত্যাদি। স্লেট বই মুড়িয়া এক পাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনার দরকার নাই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটো গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। দুর্ভিক্ষ যে খেতে পায় না, যার পেটে ক্ষুধা অর্থাৎ খিদা রয়েছে, তাকে যদি খাবার দেওয়া হয় সে কি করবে, গোগ্রাসে গিলবে। ঠিক তেমনি অপু অধীর আগ্রহে বসে থাকতো কখন
এই স্যান্নাল বাবু আসবে এবং গল্প বলবে। কুঠির মাঠের পথে যে জায়গাটাকে এখন নালতাকুড়ির জোল বলে দাদা, তাহলে নালতাকুড়ির জোল কোন জায়গাটাকে বলে? কুঠির মাঠের পথের পাশের জায়গাটাকে নালতাকুড়ির জোল বলে। বোঝা গেল? তো ওইখানে আগে অনেককাল আগে গ্রামের মতি হাজরার ভাই দাদা, গ্রামের মতি হাজরার ভাইয়ের নাম কি পাচ্ছি? চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়াছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলের তোড়ে মাটি খসিয়া পড়িয়া আছে। বর্ষার সময় কি হয়? মাটি আলগা হয়ে যায়, মাটি ধুয়ে যায়। হঠাৎ চন্দন হাজরা দেখিল, চন্দন হাজরা বলতে বোঝে হ্যাঁ এই যে মতি হাজরার ভাই। তো চন্দন হাজরা কি বলছে না, দেখছে যে এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানা মতো মাটির মধ্যে হইতে একটুখানি বাহির হইয়া আছে। তো মাটি ঘোরার সময় বা ওই জলে যখন ধুয়ে গেছিল মাটিটা, তখন দেখছে যে কিছু একটা কি রয়েছে, মাটির ভিতর রয়েছে। হঠাৎ তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখেন এক হাড়ি সেকেলে আমলের টাকা। ব্যাস, খাজানা পেয়ে গেছে, কি মজা এবার। তাই পাইয়া চন্দন হাজারা দিন কত খুব বাবুগিরি করিয়া বেড়াইল। এসব স্যান্নাল মহাশয়ের নিজের চোখে দেখা। টাকা যখন হাতে খুব প্রচুর চলে আসে কিনা, নিজেকে খুব বড় বড় ভাব তখন দেখায় অনেকেই। তো এই ক্ষেত্রে কিন্তু চন্দন হাজরাও নিজেকে বড় বড় ভাব দেখিয়েছে বেশ কিছুদিন, বাবুগিরি করে বেরিয়েছে। তো এই গেল হচ্ছে চন্দন হাজরার গল্প। আবার অপরদিকে এক একদিন কি করছে না, এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত বিভিন্ন জায়গায়। এই স্যান্নাল বাবু ঘুরতো, ঘুরে টুরে এসে রেল ভ্রমণের অভিজ্ঞতা প্রসন্ন বাবুকে শোনাতো। কি বলছে দেখ, রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রী কিরকম কষ্ট হইয়াছিল। নাভি গয়ায় পিণ্ড দিতে গিয়া পান্ডার সহিত হাতাহাতি হইবার উপক্রম। গয়া হচ্ছে বিহারে অবস্থিত এবং সেখানে হচ্ছে পিণ্ডদানের জন্য জায়গাটা বিখ্যাত। কিন্তু এখনো পর্যন্ত সেই পান্ডাগুলো যারা হচ্ছে ওই পিণ্ডদানে সহায়তা করে, সেই পান্ডাগুলো হচ্ছে প্রচন্ড বদমাস টাইপের। এখনো গয়াতে যে পান্ডাগুলো রয়েছে সে বদমাস টাইপের। স্বামী প্রণবানন্দের নাম শুনেছিস আশা করি। এই স্বামী প্রণবানন্দ যখন গয়াতে পিণ্ডদান করতে গিয়েছিল, সেই সময়ে নিজের চোখে গয়াতে একজনকে খুন হতে দেখে পান্ডার হাতে, এবং পিণ্ডদানকে নিয়ে বেশ কিছু মারপিট এবং দাঙ্গাও শেষ পর্যন্ত দেখেছিল। সেই সময় থেকেই এই প্রণবানন্দ স্বামী সিদ্ধান্ত নিয়েছিল না, গোটা ভারত জুড়ে নিজের তৈরি একটা সংঘ স্থাপন করবে। প্রথম ভারত সেবাশ্রম সংঘ হয় গয়াতে, তারপর হয় পুরীতে, তারপর গোটা ভারত জুড়ে সেবাশ্রম সংঘ কিন্তু তৈরি হয়। এবং এখনো পর্যন্ত বিভিন্ন দরকারে এই ভারত সেবাশ্রম সংঘ বিভিন্নভাবে মানুষের উপকার করে চলেছে। বোঝা গেছে? তো কোথাকার এক জায়গা একটা খুব ভালো খাবার পাওয়া যায়। স্যান্নাল মহাশয় নাম বলিলেন পেয়ারা। নাম শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে পেয়ারা কিনিয়া খাইবে। কেন একথা ভাবলো অপু? কারণ অপু কি জেনেছিলাম, এর আগে জেনেছিলাম অপুর পরিবার কিন্তু খুব দরিদ্র পরিবার, তাই না? তো দরিদ্র পরিবার হওয়ার কারণে কিন্তু অপু সেইভাবে কিছু মিষ্টি মিষ্টান্ন কিনে খেতে পারে না, তাই তো। তো সে কি করেছিল, সে ঠিক করেছিল না যখন সে বড় হবে তখন সে পেয়ারা কিনে খাবে। তো নামটা শুনিয়া কোন দেশের স্যান্নাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অসত্য তলায় থাকিত। এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ইঙ্গিত ফলের নাম করিলে সে সম্মুখের যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও ওখানে গিয়া লইয়া আইসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। স্যান্নাল মহাশয় কোনো এক জায়গাতে ঘুরতে গিয়েছেন এবং সেখানে এক ফকির বাবাজিকে দেখেছেন। তার কাছে গিয়ে নিজের মনের মধ্যে কাঙ্ক্ষিত ফলের চিন্তা করেছেন, যে ফলটা সে সময়ে পাওয়া যায় না। তো কোনো সময়
পরীক্ষার জন্য দেখেছেন যে এই ফলের কথা তিনি চিন্তা করেছেন, আশেপাশে তো কোনো গাছ নেই, অথচ সেই ফকির জীব কি বলেছেন না, বলেছেন যে ওই তুমি আম গাছে যাও, তুমি তোমার কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে, বা অন্য কোনো গাছে যাও, তুমি তোমার কোনো ফল পেয়ে যাবে। তো এমনও দেখা গিয়েছে যে আম গাছে বেদানা ফলে রয়েছে, এমনও দেখা গিয়েছে। কেন? কারণ সেই ব্যক্তি হয়তোবা ফকিরের কাছে বেদানার চিন্তা বা বেদানার কথা বলেছিল, যে আশেপাশে কোনো বেদানার গাছ নাই, পরখ করার জন্য। বা এমনও দেখা গেছে কেউ কলার কথা হয়তো বলেছিল, আশেপাশে কিন্তু কলার গাছ নেই, হয়তোবা পেয়ারা গাছের দিকে তাক করিয়ে ফকির বাবাজি বলেছে যে যাও পেয়ারা গাছে যাও, তুমি ওই কলার কাঁদি দেখতে পাবে, ইত্যাদি। তো রাজু রায় বলিতেন, ওসব মন্ত্রতন্ত্রের খেলা আর কি, সেবার আমার এক মামা দিনুপালিতের কথা চাপা দিয়া বলিতেন, মন্ত্রের কথা যখন উঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা, অর্থাৎ নিজের চোখে দেখা। কি বলেছে? বেলডাঙ্গার বুধ গারোয়ানের তোমরা দেখেছো কেউ? রাজু না দেখে থাকো, রাজকৃষ্ণ ভাইয়া তো খুব দেখেছো, তাই না? গারোয়ান বলতে বোঝায় গাড়ির চালক, গরুর গাড়ি ঘোড়ার গাড়ির চালককে বলা থেকে গারোয়ান। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়া বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো। 100 বছর বয়সে মারা যায়, মারাও গিয়েছে আজ 25 বছরের ওপর। জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতে কবজির অর্থাৎ পাঞ্জার লড়াই, পাঞ্জার জোরে পেরে উঠতাম না। একবার এটা গেল হচ্ছে কি ওই সেই গাড়োয়ানের কথা। এরপর আরেকটা গল্প আসছে এখানে, বলছে একবার অনেক কাল আগের কথা, আমার তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে মানে গঙ্গা স্নান করে গরুর গাড়িতে করে ফিরছি। বুধ গাড়োয়ানের গাড়ি, গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিকে কি রকম ভয়ভীত ছিল তা রাজকৃষ্ণ ভাইয়া জানো নিশ্চয়। একে মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা করিও আছে। বড্ড ভাবনা হলো, শুনশান পথে কিনা, যদি হাতে টাকা পয়সা থাকে বা মেয়ে মানুষ যদি সাথে থাকে তাহলে বেশ কিন্তু ভয় লাগে, কারণ কখন কি বিপদ আসবে না আসবে ইত্যাদি। তা আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো, জনাচারেক সন্ডা মক্কা গোছের মিসকালো লোক এসে গাড়ির পিছনের দিকে বাস দুদিকে থেকে ধরলে। তার মানে বেশ কয়েকজন সন্ডা মার্কা 4 জন লোক, মানে মোটা সোটা গোফওয়ালা, দেখতে বিকট চেহারার লোকজন ঘিরে ধরলো তাদের গাড়িটিকে। এদিকে 2 জন, ওদিকে 2 জন, তাহলে টোটাল কতজন হলো? 4 জন। অর্থাৎ সামনে 2 জন আটকেছে পথ এবং পিছনে 2 জন দাঁড়িয়ে রয়েছে, টোটাল 4 জন। দেখে তো মশাই আমাদের মুখে রা টানে, মানে ট্যাফু নেই। কোন রকমে গাড়ির মধ্যে বসে আছি, এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গেই আসছে। বুধ গাড়োয়ান দেখি পিট পিট করে পিছনের দিকে চাইছে, ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিল। বেশ আছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল। হয়তোবা তারা ছিল হচ্ছে ডাকাত বা চোর যারা গাড়ি আটকেছিল, কিন্তু এই বুধ গাড়োয়ানের তৎপরতায় কি হলো না, গাড়িটা থানার সামনে এসে উপস্থিত হলো। তো বলছে যে বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোক কজন বললে, ওস্তাদজি আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধ গাড়োয়ান বললে, হবে না বেটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দিব। তো বুধ গাড়োয়ানের তৎপরায় সেই 4 জন সন্ডা মার্কা ব্যক্তি থানাতে অবশেষে এসে উপস্থিত হয়েছে এবং
যখন দেখছে যে পালানোর কোনো পথ নেই, তখন কি করছে না অনেকটা কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু বুধ গাড়োয়ান কি ছেড়ে দেওয়ার তো পাত্র নয়, শাস্তি তাকে দিবেই। অনেক কাকুতি মিনতির পর বুধ বললেন, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম আর করিসনি। তবে তারা বুধ গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল, অর্থাৎ বুধ গাড়োয়ানকে প্রণাম করে তারা নিজের জায়গাতে চলে গেল। আমার স্বচক্ষে দেখা মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এসে ধরেছে, ধরেই রয়েছে, আর ছাড়বার সাধ্য নেই, চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরে কাঁটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাপু মন্ত্রতন্ত্রের কথা, অর্থাৎ বুধ গাড়োয়ান হচ্ছে কিছু মন্ত্রতন্ত্র জানে, এবং থানাতে শাস্তি না দিয়ে সেই 4 জন লোকের হাতে যে বাঁশগুলো ছিল সেই বাঁশগুলো দিয়ে এমনভাবে গাড়ির মধ্যে আটকালো, সেই 4টা লোক তার হাত থেকে আর বাঁশগুলো ছোটাতে পারলো না। ঠিক আছে, গাড়িও চলছে, লোকগুলোও চলছে। গল্প বলতে বলতে বেলা চাইতো। পাঠশালার চারিপাশে বন জঙ্গল, অপরাহ্নের রোদ, রাঙা রোদ বাঁকাভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের, জগডুমুর গাছের ডালে ঝোলা গুলঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দোল খাইতো। দাঁড়া, তাহলে টুনটুনি পাখি হচ্ছে কোথায় দোল খাইতো? গুলঞ্চলতার গায়ে। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতাপাতার চাটায় ছেঁড়া খোড়া বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকের ধোয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সে গ্রামের ছায়া ভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। তো তার সাথে কি আছে? বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছন সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। অর্থাৎ অপুর কথা বলছে। অপু কি করছে না এখানে তার দিদি দুর্গার সাথে বাড়ির দিকে ফিরছে, এবং তার পরনের যে কাপড়টা রয়েছে তার বেশ কিছু অংশ ফাটা এবং কিছু জায়গাতে হচ্ছে সেলাই করা রয়েছে। তাহার ছোট্ট মাথাটি অমন রেশমের মতো নরম, চিকন, স্পর্শ চুলগুলো তাহার মা যত্ন করিয়া আছড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এ কোন অদ্ভুত জগতের নতুন চোখ মেলিয়া চাইয়া 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 দিশেহারা হইয়া উঠিয়াছে। গাছপালার ঘেরা এইটুকু কেবল তার পরিচিত দেশ। এখানেই মা রোজ হাতে করে করিয়া খাওয়ায়, চুল আছড়াইয়া দেয়, দিদি কাপড় পরিয়া দেয়। গন্ডিটুকু ছাড়ালেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি, তাহার শিশু মনে থই পায় না। আসলে ছোট্ট অপুর পরিবারের মধ্যে তার বাবা, মা এবং দিদি রয়েছে, এবং তারাই কি করে না ছোট্ট অপুকে বিভিন্ন সেবা যত্ন করে, এবং এর পাশাপাশি তার যে চাহিদা সেই চাহিদাগুলো মেটানোর চেষ্টা করে। যখন ছোট্ট অপু তার মা বাবা এবং দিদির গণ্ডিতে যখন থাকে তখন এটাকে নিজের জগৎ বলে মনে করে, কিন্তু যখনই পাঠশালাতে যায় বা অন্য কোনো জায়গাতে যায় যেখানে তার মা বাবা বা তার দিদিকে দেখতে পায় না, তখনই কি হয়, সে অনেকটা ঘাবড়ে যায়। এটা প্রত্যেক বাচ্চাদের মধ্যে কিন্তু হয়ে থাকে, তাই না? ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল, তুমি বরাবর সোজা যদি ও পথটা বাইয়া চলিয়া যাও তবে শাখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশ পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির মধ্যে মাটি খসিয়া পড়িয়া আছে, কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বন ঝোপের নিচে কচু, ওল ও বন কলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা, কেউ জানে না কোথাও। একদিন পাঠশালায় এমন একটা ঘটনা হয়েছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। সেদিন কি হয়েছে দেখ, গল্পটা বলেছে, সেদিন বৈকালে
পাঠশালার জন্য অন্য কেউ উপস্থিত না থাকায় কোনো গল্প উদ্যোগ হইল না। তো গুরুমশাই প্রসন্নর কাছে বেশ কয়েকজন আসে গল্প গুজব করতে, কিন্তু হঠাৎ করে সেদিন কেউ গুরুমশাইয়ের কাছে গল্প গুজব করতে আসেনি। তো ভারী মন খারাপ অপুর হয়েছে। তো পড়াশোনা হইতেছিল, সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশু বোধক দ্বারা। তাহলে অপু কোন বইটি পড়ছিল? শিশু বোধক। শিশু বোধক হচ্ছে একটা বইয়ের নাম। এমন সময় গুরুমশাই বলিলেন, সিলেট নাও, শ্রুতি লেখন লেখো। শ্রুতি লেখন বলতে বোঝায় মুখে মুখে বেশ কয়েকটা লাইন স্পিডে বলবে এবং ফটাফট লিখতে হবে, এটাকে বলে থেকে শ্রুতি লেখন। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরুমশাই নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশু রায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। অর্থাৎ শ্রুতি লিখনের কথাগুলো এত সুন্দর ছিল, অপু এর আগে এত সুন্দর কথা কোনো সময় শোনেনি, সে খালি মন দিয়ে শুনে গেছে। ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ, ললিত পদের ধ্বনি, ঝংকার জড়ানো এক অপরিচিত শব্দ সঙ্গীত অনবস্ত শিশু কর্ণে অপূর্ব ঠেকিল, এবং সেসব কথার অর্থ না বোঝার দরুন কুহেলি ঘেরা অর্থাৎ কুয়াশা ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতেছিল। পরিবেশে যখন শীতের সময় চারিদিক কুয়াশাতে ভরে যায়, সেই সময়ে কিন্তু ওপারের দৃশ্যটা দেখা যায় না। ঠিক তেমনি যখন শ্রুতি লেখন লেখানোর সময় গুরুমশাইয়ের মুখ থেকে বিভিন্ন বিভিন্ন শব্দগুলো অপু শুনছিল, সেই সময়ে তার সেই শব্দগুলোর অর্থ বুঝতে না পারলেও অর্থগুলো বেশ ভালো লাগছিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতি লেখন কোথায় আছে। তো অপু যখন হালকা বড় হয়েছে এবং স্কুলে পড়ছে যখন, তখনও কিন্তু সেই গুরুমশাইয়ের শ্রুতি লেখনের যে লাইনগুলো সেগুলো মাথায় একটু একটু ছিল এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজার চেষ্টা করেছে। এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রশ্নবন গিরি, ইহার শিখর দেশ আকাশ পথে সতত সমীর সঞ্চরমান জলধর পটল সহযোগে নিরন্তর নিবিড় নিরিমায় অলঙ্কৃত অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপ সমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরীর তরঙ্গ বিস্তার করিয়া। এইগুলো গুরুমশাই শ্রুতি লেখন লেখানোর সময় লাইনগুলো উদ্ধৃতি করে বলছিল। ঠিক আছে, এইগুলোই অল্প অল্প অপুর কিন্তু তখনও মনে ছিল। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে, তাহার মনে হয়, অনেক সময়ই মনে হয় সেই যে বছর 2 আগে কুঠির মাঠে সরস্বতী পুজোর দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল। প্রথম পরিচ্ছেদে পড়েছিলাম নীলকণ্ঠ পাখির কথা। সরস্বতী পুজোর দিন ছিল মাঘ মাস। সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে। পথটার 2 ধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে একদৃষ্টে চাইয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় সে চলিয়া গিয়েছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই। বিশাল বড় পথ, যার কোনো শেষ সীমানা থাকে না, ওইরকম একটা পথ অপু খুঁজে পেয়েছে। তাহার বাবা বলিয়াছিল ও সোনাডাঙ্গার মাঠের রাস্তা মাধবপুর 10 ভরা হয়ে সেই ধলচিতের খেয়া ঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়া ঘাটে নয়, সে জানিত ও পথটা আরো অনেক দূর গিয়াছে রামায়ণ মহাভারতের দেশে। শিশুমন কল্পনা করেছে এই বিশাল বড় পথ, যার কোনো শেষ নেই, এবং এই পথটা একমাত্র শেষ হয়েছে কোথায় না রামায়ণ মহাভারতের দেশে গিয়ে। সেই বসন্ত গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাইয়া থাকিলে যাহার কথা মনে ওঠে
সেই বহু দূরের দেশটা, অর্থাৎ এখানে রামায়ণ মহাভারতের দেশের কথা বলছেন। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্নবন পর্যন্ত বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সে প্রশ্রবণগিরির উন্নত শিখর, আকাশ পথে সতত সঞ্চরমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে, সে বড় হইলে যাইয়া দেখিবে। ছোট্ট অপু এটাও ভাবছে যে ওই যে সুবিস্তৃত পথ একে বেঁকে চলে গিয়েছে, হয়তোবা গুরু মশাইয়ের মুখে শোনা সেই সমস্ত কথাগুলোর মধ্যে ফুটে ওঠা যে অজানা দেশ, হয়তোবা সেই অজানা দেশটাও সেখানে থাকতে পারে। সে তো নিতান্ত ছোট, সে তো নিতান্ত বালক, তার একা যাওয়ার তো সাহস নেই, তাই অপেক্ষা করছে বড় হওয়া অবধি। অপু ঠিক করে রেখেছে যে যখন সে বড় হবে তখনই সেই পথ পেরিয়ে সেই দেশগুলোতে খুঁজতে যাবে, আদতেও সেই দেশগুলো রয়েছে কিনা পথের ওপারে। বোঝা গেছে? এখানেই আমাদের সপ্তম পরিচ্ছেদ শেষ হলো। এবার শেষ হচ্ছে অষ্টম পরিচ্ছেদ, যেটা ফার্স্ট ইউনিটের সিলেবাসের একদম শেষ রয়েছে। অষ্টম পরিচ্ছেদটা খুব সুন্দর। বলেছে কয়েক মাস কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস। অপু বৈকাল বেলা বেড়াইতে যাবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস রে অপু? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, বেরিও না যেন, এক্ষুনি খাবি। অপু শুনিয়াও শুনিল না, যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে। তবুও সে কি করিতে পারে? এতক্ষণ কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে। সে যখন বাহিরে দরজায় পা দিয়েছে, মার ডাক আবার কানে গেল, বেরোলে বুঝি? ও অপু, বারে দেখো ছেলের মজা, গরম গরম খাবি, আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম। ও অপু। বিকালবেলা হয়েছে, ছোট্ট অপু খেলতে বেরাবে, খেলার তার সময় হয়েছে। এমন সময় তার মা অপুর জন্য চাল ভাজা ভাজতে বসেছে। কেন? কারণ অপু চাল ভাজা খেতে কিন্তু বড্ড ভালোবাসে, চাল ভাজার সাথে ছোলা মিশিয়ে। তো তার মা বলছে, আমি যখন চাল ভাজাটা ভাজছি, গরম গরম চাল ভাজাটা খেয়ে তা না হয় বেড়া। কিন্তু অপুর মন পড়ে আছে খেলার দিকে, তাই সে কি করলো না, মায়ের কোনো কথা না শুনে দৌড়ে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেল। তখনই তার মা অপু করে ডাকছে। বলেছে অপু এক ছুট দিয়া কোথায় গেল? নীলুদের বাড়ি গিয়া পৌঁছাইল। অনেক ছেলে জুটিয়াছে, অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। সাঙ্গ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি, অর্থাৎ পাখির বাচ্চা, তুই কি দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের ওপারে নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া গিয়াছে। চারিধারে ধান ক্ষেত রয়েছে এবং ধান ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে খুব সুন্দর একটা রাস্তা ওই নবাবগঞ্জের দিকে চলে গিয়েছে। গ্রাম হইতে 1 মাইলের ওপর হইবে, বেশ দূর রয়েছে জায়গাটা। অপু এত দূর কখনো বেড়াইতে আসে নাই। কার সাথে আসছে অপু ঘুরতে এখানে? কার সাথে? নীলুর সাথে, তাই না? এখানে কিন্তু তার বাবাও নেই, মাও নেই, তার দিদি দুর্গাও নেই। তার বন্ধুর সাথে বেড়াতে এসছে এত দূর, এই প্রথম। তাহার মনে হলো যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে। আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিতে যাইয়া নীলু পথ হারিয়া ফেলিল,
আন্ডারলাইন হবে, যে কে বাড়ি ফেরার সময় পথ হারিয়েছিল। অনেকে অপু লিখে ভুল করবে, আসলে এখানে কি হবে, নীলু। ঠিক আছে, সঠিক উত্তর হবে নীলু। নীলুর সাথে কেউ যদি লেখে নীলু এবং অপু এরা দুইজনে পথ হারিয়েছিল, সেটাও হবে। ক্লিয়ার? খালি অপু দিলে এক্ষেত্রে হবে না, নীলুটা দিতেই হবে। তো ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়ে একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে, মানে বাকি রয়েছে, এখনো সন্ধ্যা হয়নি। আকাশে মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ের টান দিয়া সম্মুখ দিকে চাইয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। নীলু ভয় পেয়ে গেছে অজানা জায়গাতে এসে। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাইয়া দেখিল সে সুরি পথটা, মানে সরু পথটা দিয়া তাহারা চলিতেছিল, তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে। অর্থাৎ যে সরু রাস্তা দিয়ে তারা দুইজন হাঁটতে শুরু করেছিল, সেই রাস্তাটা কোনো এক উঠানে এসে শেষ হয়েছে, কারো এক উঠানে এসে শেষ হয়েছে। উঠানে একখানা ছোট্ট চালাঘর ও একটা বিলাতি আমড়ার গাছ দাগা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিলাতি আমড়ার গাছ কোথায় ছিল, কোথায় ছিল আমরা পরের লাইনগুলোতে জানবো। বিলাতি আমড়ার গাছটা দাগিয়ে রাখ। বিলাতি আমড়া বলতে বোঝায় মিষ্টি আমড়া। তাহারা কোনো কথা জিজ্ঞাসা করার পূর্বে নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি। তার মানে এই বিলাতি আমড়ার গাছটা কোথায় ছিল? আতুরি ডাইনির বাড়িতে ছিল। আতুরি ডাইনির বাড়ি হচ্ছে দাগা। অপুর মুখ শুকিয়া গেল। আতুরি ডাইনির বাড়ি? সন্ধ্যাবেলা কোথায় আসিয়া পড়িয়াছে তাহারা কে না জানে। যে ওই উঠোনের গাছে চুরি করিয়া বিলাতি আমড়া পারিবার অপরাধের ডাইনিরা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাঝে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায়। শিশু মনের মধ্যে নিজেদের মধ্যে কোনো এক সময় হয়তো গল্প হয়েছে যে এই ডাইনি বুড়িকে কেন্দ্র করে, সেখানে দেখা গিয়েছিল তাদের মধ্যে কোনো এক সময় গল্প হয়েছে কোনো এক ডাইনি বুড়ি এইরকমই আমড়ার খাওয়ার লোভে কোনো এক ছেলেকে কি করেছেন, তার প্রাণটা কেড়ে নিয়ে কচু পাতার মধ্যে মুড়িয়ে পাশের পুকুরে ফেলে দিয়েছিল এবং পুকুরে থাকা বিভিন্ন মাছ সেই বালকটির প্রাণটা খেয়ে ফেলেছিল। ঠিক আছে, তো কে না জানে যে সে ইচ্ছা করিলে চোখের চাউনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠবে না। অর্থাৎ নিজের অজান্তেই ছোট ছোট শিশুদের দেহ থেকে রক্ত ডাইনি বুড়ি কি করবে, চুষে খাবে, অথচ সেই ছেলেটি বুঝতেই পারবে না। এবং যেদিন খাওয়া হবে সেদিনই সেই ছেলেটি যখন রাত্রেবেলা ঘুমোতে যাবে পরের দিন আর ঘুম থেকে উঠবে না, অর্থাৎ মারা যাবে। কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিরে তুই ওসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। তুই সেই কুচবরণ রাজকন্যের গল্পটা বল দেখি। তার মানে এর থেকে বুঝতে পারলাম ছোট্ট অপু কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় দিদি দুর্গার মুখ থেকে আতুরি ডাইনির কথা বিভিন্ন গল্প শুনেছে এবং আতুরি ডাইনিকে কিন্তু কোনো সময় সে তারা চোখে দেখেনি। আদতেও আতুরি ডাইনি আছে কি নেই সেটা কিন্তু তারা সত্যিকারের কিন্তু কিছুই জানে না। তো যেহেতু এই সমস্ত গল্প শুনেছে এবং একটা অজানা বাড়ির সামনে এসছে, তাই তারা আতুরি ডাইনির বুড়ি ভেবে জায়গাটাকে ভয় পেয়েছে। বোঝা গেছে? ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাইয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা, এবং চাইবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বেড়ায় বাসের আগরের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের এমন কি যেন শুধু তারাই দিকে চাহিয়া দাঁড়াইয়া।
হঠাৎ করে সেই বাড়ি থেকে একটা বুড়ি বাইরে বেরিয়ে সেই ছেলেদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং সেই বুড়িটিকে দেখে নীলু এবং অপু ভাবছে এই বুড়িটাই বোধ হয় সেই গল্পের আতুরি ডাইনি বুড়ি। বোঝা গেছে? যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। হঠাৎ করে আতুরি বুড়িকে সামনে দেখেছে এবং অপুরা কিন্তু ভয় পেয়ে গেছে। তারা থতমত খেয়ে এক জায়গাতে দাঁড়িয়ে পড়েছে। তো আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকেই আর পালাইবার পথ নাই। যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরে। এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া কচুর পাতায় পুড়িবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এই ফলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাইয়া বলিল, আমি কিছু জানি নে ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমায় ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আজ ছেড়ে দাও ও বুড়ি পিসি। দেখ, বুড়ি কিন্তু কিছুই করেনি, তারা ভয়ে ভয়ে নিজেদের মতন করে বলছে, ভয় পেয়ে আসলে, যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, তারা আর এদিকে আসবে না ইত্যাদি। তো নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর এত ভয় হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। বুড়ি বলিল, ভয় কি মোরে ও বাবারা, মোরে ভয় কি? অর্থাৎ আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? আমি কি কিছু করেছি? মোর বলতে বোঝায় আমার। পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা? এসো মোর বাড়িতে এসো, আমচুর দেবানি এসো। অর্থাৎ আমচুর মানে আমের গুঁড়ো, আমের পাউডার যেটাকে বলে সেটাকে বলে আমচুর, টকটক লাগে। তো আমচুর মানে কি দেওয়ার কথা এখানে বলা হয়েছে? আমচুর। দাগা লাইনটা, আমচুর দেবনি এসো, আমচুর হচ্ছে লাইনটা দাগা, আমচুর দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ফুলাইয়া বাড়িতে পুড়িতে চলিতেছে। গেলেই আর কি, ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে, এত রকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে। এখন সে কি করে? উপায়? বুড়ি তাহার দিকে আরো খানিকটা আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি ও মোর বাবারা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? অর্থাৎ সেই বুড়ি আর কিছু বলতে যাচ্ছে না, ঠিক আছে, মানে অভয় প্রদান করছে। অথচ তারা তো নিতান্ত বাচ্চা, তারা ভেবেছে হয়তো এই ডাইনি হবে, হয়তো ছেলে ভুলানোর জন্য, আমচুর দেওয়ার জন্য তাদেরকে হচ্ছে নিজেদের কাছে ডাকবে এবং তাদেরকে মেরে ফেলবে, ঠিক আছে। আর কি সব শেষ, মায়ের কথা না শুনিবার ফলিবার আর দেরি নাই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখন কচুর পাতায় পুরি। সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারা ভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না। আমি তোমার কাছে কোনোদিন আমরা নিতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি, ঘোরদর, গাছপালা, নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ, আর অনেক দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। তার মানে এখন অপু সেই আতুরি বুড়িকে দেখে তার মায়ের কথা চিন্তা করেছে, তার মায়ের কথা মনে পড়েছে। আসলে যদি সে তখন খেলার ছলে ছুটে বাইরে বেরিয়ে না যেত, তাহলে এতক্ষণে সে কি করতো না, মায়ের হাতে চাল ভাজা এবং ছোলা ভাজা কিন্তু খেত, সেটার কথা মনে পড়েছে, আমরার কথা ভুলে গেছে এখানে অপু। পরক্ষণে কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জোগাইল।
একটা অস্পষ্ট অর্থরব করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সে সম্মুখের ফাঁট শ্যাওড়া রামচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙিয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল, নীলুও ছুটিল তাহার পিছনে। ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতেও যায়নি, অর্থাৎ মারতেও যায়নি, ধরতেও যায়নি, মানে ধরতেও যায়নি, কাঁচা ছেলে কি জানে মোড়ে দেখে কেন, ভয় পেলে সন্ধ্যাবেলা খোকাটা কাদের। অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গা নিকটে বসিয়া তাল চাচিয়া রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকালবেলা, কিছুই তো আজ খাওয়ার খেলি নে, খিদে তেষ্টা পায় না? হঠাৎ করে ভয় পেয়ে যখন বাড়ির মধ্যে চলে এসছে অপু, তখন তার মা জিজ্ঞাসা করেছে, এই সারাদিন কোথায় ছিলি রে? তোর কি ওই খিদা টিদা পাইনি? তোকে খেয়ে যেতে বললাম, কি ব্যাপার ইত্যাদি। ঠিক আছে, তো সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহ না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। যে চাল ভাজা খাওয়ার কথা কিছুক্ষণ আগে তাকে বলেছিল এর আগে, সেই চাল ভাজার কথা তাকে আর খেতে না বলে অপু কি করছে, অপু কি দেখছে না, তালের বড়া করবে বলে তার মা ব্যস্ত হয়ে রয়েছে। দুর্গা বলিল, মা শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলো আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে কিন্তু। অর্থাৎ কোনো একদিন বৃষ্টি, কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু ঘরের মধ্যে তাদের জল পড়ে গেছিল। এক্ষেত্রে দুর্গা তার মাকে সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাঁশ বনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি এখনো নামে নাই। এ সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল হয়, না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে, অথচ বৃষ্টি হয় প্রতিবারই। পৃথিবী কোনোবারেই ভাসায় না, তবুও এ মোহটুকু ঘোচে না। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়াই ধরে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাইয়া দেখিতেছিল। অর্থাৎ আকাশে মেঘ করেছে, বৃষ্টি এই মাত্র আসতে পারে, এই ভয়ে বারবার একটু করে মেঘের দিকে চেয়ে রয়েছে। এবং তারা কি করছে, দুর্গা এবং তার মা বড়া ভাজার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, তাড়াতাড়ি কাজটা সারতে চাইছে। সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল, এই বাড়িটা করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকেল থেকে তো কিছুই খায়নি। এই শেষ কথায় কাল হইল। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকে আদরের সুরে তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠানে ছুড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। আসলে অপু চেয়েছিল কি, চাল ভাজা খেতে, তাই কি করেছিল, রাগে দুঃখে অভিমানে বড়ার বাটিটা সে রাগ করে কি করলো, ছুড়ে দিল। সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রইল। ক্ষোভে রাগে সে ছেলের দিকে চাইয়া বলিল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টে অর্থাৎ ভাগ্যে আজ ছাই লেখা আছে, খেও এখন তাই গরম গরম। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না বুঝি? আমি বিকেল থেকে ভাবছি না বুঝি? পরে সে রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠোনের দিকে মরিয়ার মতো ছুটিল। দাওয়া বলতে কি বোঝায়, বারান্দা। অর্থাৎ অপুর তালের বড়ার তুলনায় চাল ভাজা যে অধিক প্রিয়, সেটা এখানে অপু নিজে ব্যক্ত করেছেন। বোঝা গেল আশা করি। এখানে ফার্স্ট
ইউনিটটা শেষ হলো। এতদূর তোদের ফার্স্ট ইউনিটের সিলেবাসে রয়েছে।